একের পর এক ফ্লাইট বাতিলে এলোমেলো হজ যাত্রার শিডিউল। ক্ষুব্ধ যাত্রীরা বাড়তি টাকার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত। নারায়ণগঞ্জে চলন্ত ট্রাকে তরুণী ধর্ষণের অভিযোগ। ধরাছোঁয়ার বাইরে টাঙ্গাইলে 6 মাস আটকে রেখে কলেজ ছাত্রী ধর্ষণের প্রধান অভিযুক্ত। 57 ধারায় মামলা নিতে পুলিশের আইন শাখার অনুমতি লাগবে, জানালেন আইজিপি। খুলনায় গ্রেফতার সাংবাদিক আব্দুল লতিফের জামিন। একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক। লক্ষ্য নতুন জোট গঠন। এবং নির্বাচনে সেনা মোতায়েন হলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। বাহিনীর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে, মত বিশ্লেষকদের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। হজযাত্রার 10ম দিনেও ভিসা জটিলতায় যাত্রী না থাকায় 4টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। এ নিয়ে 15টি ফ্লাইট বাতিল করায় দুর্ভোগে পড়েছেন হজযাত্রীরা। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হজযাত্রী পরিবহনে 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে জটিলতা আরও বাড়বে। প্রয়োজনে অতিরিক্ত হজ ফ্লাইটের অনুমতি চেয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। হজ ফ্লাইট বাতিল হচ্ছে একের পর এক। এখন পর্যন্ত 46,792 জন ভিসা পেলেও গত কয়েকদিনে সৌদি আরবে পৌঁছেছেন মাত্র 29,829 জন। 15টি ফ্লাইট বাতিল হওয়ায় যেতে পারেনি 6,000-এর বেশি হজযাত্রী। ফলে বিড়ম্বনায় পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আসা যাত্রীরা। বলতেছে আপনি ওই মডেল নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের টাকা দিয়ে আমরা তুলে যাবেন। আমার টিকিট হইতেছে না, শুধু বলতেছে গ্রুপ করে পাঠাইবে। হজ ডাইরেক্টর অফিসের সামনে ডাকিয়ে এনে ভিতরে ঢুকে বললো আপনি আজকে চলে যান, আপনার ওর পরশু দিন নেবো। আইলে না, এটা তো হয় না, আমার অবধি গেলে আমার কে নিব। আমাদের হজের ফ্লাইট ছিল 27 তারিখে, কিন্তু এখন আমাদের ফ্লাইট হয়নি, কারণ আমরা অনিশ্চয়তার ভিতরে আছি। এদিকে সচিবালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানানো হয়, মোয়াল্লেম ফি বৃদ্ধি, টানা 2 বার যারা হজ করতে যাচ্ছেন তাদের বাড়তি 2000 রিয়াল ফি দেওয়া সহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে সরকার। মোয়াল্লেম ফি বৃদ্ধির কারণে যে অসুবিধাটা ছিল সেটা প্রায় 18 থেকে 20,000 যাত্রীর ক্ষেত্রে হয়েছিল। আমরা আশা করছি আজকের পরে সেটা দূর হয়ে যাবে। এবং এই যে 2000 রিয়ালের ব্যাপারটি যেটা রয়েছে, এটা কেবল বাংলাদেশের জন্য নয়, এরা সারা বিশ্বের জন্য তারা ব্যবস্থা করেছে। আমাদের গতকাল আমাদের হজ কাউন্সিল এবং আমাদের এমবাসির তরফ থেকে সৌদি সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আজকে, কেবল আমরা নই, আমাদের সহ সব দেশগুলোর সাথে তারা আজকে বসবে যে এই 2000 রিয়াল কি হতে পারে। এছাড়া অতিরিক্ত ফ্লাইট চেয়ে সৌদি সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবে মন্ত্রণালয়। সৌদি আরবে নিয়মিত ফ্লাইটগুলোতেও হজ যাত্রীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। আমরা এবার সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা বিমানের তরফ থেকে স্লট বৃদ্ধি সৌদিও করবে এবং বিমানও উভয়ই স্লট বৃদ্ধির আবেদন করবে। যদি কর্তৃপক্ষের তরফ থেকে সম্ভব না হয় তাহলে সরকারের তরফ থেকেও ইন্টারভেনশন করা হতে পারে। এটা হলো আমরা ফরেন মিনিস্ট্রিকে অবহিত করে রেখেছি, বিষয় অবহিত করছি। হাব, অ্যাটব এবং সরকারের পক্ষ থেকে ভিসা পাওয়া হজযাত্রীদের SMS দিয়ে দ্রুত ফ্লাইট ঠিক করে নেওয়ার পরামর্শ দেওয়া হবে বলে জানানো হয় আন্তঃমন্ত্রণালয়ের সভায়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং যথাযথ আইনের শাসনের অভাবে সমাজে শিশু ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। আইনজীবীদের মতে বিচারের দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতা সহ নানা কারণেই রোধ করা যাচ্ছে না এই ধরনের অপরাধ। তবে পুলিশ বলছে এ ধরনের অপরাধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর লালবাগ এলাকায় বাক প্রতিবন্ধী এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তার আপন ফুপা মনির। অবশেষে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জানাজানি হয় বিষয়টি। পরিবারের সদস্যরা বলছেন, নির্যাতিতের বাক প্রতিবন্ধিতার সুযোগেই দিনের পর দিন এ ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়েছে মনির।
গেল 30 জুন বাড্ডা এলাকায় 3 বছর 9 মাস বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী শিপন। পুলিশের হাতে আটকও হয়েছে সে। 15 জুন শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজ হয় এক শিশু। 8 দিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর জানা যায় ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। কেটে নেওয়া হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। মার্চ থেকে শুরু করে 20 জুন পর্যন্ত দিনাজপুরে ধর্ষণের শিকার হয় 4 শিশু। মেয়ে হলে প্রতিবন্ধী, মানে সে তো বলতে পারে আকার ইঙ্গিতে বলে দিচ্ছে যে ফুল। এভাবে যে ধর্ষণ বেড়ে যাচ্ছে এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা সোচ্চার রয়েছি। এই ধরনের অপরাধ ঘটলে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। সমাজবিজ্ঞানীরা বলছেন মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো। সেই সম্পর্ক ভেঙে পড়লেই ধর্ষণ, নির্যাতন সহ নানা অপরাধ বেড়ে যায়। মূল্যবোধের অবক্ষয়কে এর জন্য দায়ী করছেন তারা। সমাজের আইনের শাসনও একটা খুব বড় বিষয়। আমরা যদি এই ধরনের কর্মকাণ্ডের খুব দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা তৈরি করতে পারি, তখন কিন্তু মানুষ প্রবৃত্তি তার মধ্যে তাড়না তৈরি করলেও সে শাস্তির ভয়ে অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। অজাচার যখন এইরকমভাবে বিস্তৃতি লাভ করবে, তার মানে সভ্যতা তখন নিজেকে গুটিয়ে নিচ্ছে এবং মানুষের সুকুমার বৃত্তির চর্চা মানুষের মধ্যে কমে যাচ্ছে। আইনজীবীদের মতে বিচারের দীর্ঘসূত্রতা, পর্যাপ্ত সাক্ষী না পাওয়া এবং ক্ষেত্র বিশেষে আইনজীবীদের অদক্ষতা ও দুর্নীতির কারণেই বাড়ছে এ ধরনের অপরাধ। এছাড়া প্রাপ্তবয়স্ক ও শিশু ধর্ষণের ক্ষেত্রে আলাদা আলাদা আইন থাকায় বিচার কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন তিনি। ধর্ষণের শাস্তি নারী শিশু আইনে মৃত্যুদণ্ড, আর শিশু আইন যেটা নতুন করে করা হয়েছে সেই আইনে সর্বোচ্চ একজনের শাস্তি 10 বছর দেওয়ার সুযোগ আছে। সাজার পরিমাণটা ধর্ষকের জন্য কোন আইনে হবে, শিশু আইনে হবে নাকি নারী শিশু আইনে হবে? যদি নারী শিশু নির্যাতন দমন আইনে হয় তাহলে সেই জুরিসডিকশনটা শিশু আদালতের নাই। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই আইনটাকে সমন্বয় করতে হবে। সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে এ ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি চলন্ত ট্রাকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে অভিমান করে গাজীপুরের নিজ বাসা থেকে বের হন এক তরুণী। রাত 8টার দিকে চৌরাস্তা এলাকায় ট্রাক চালক মেহেদী হাসান ও সহযোগী সোহান তাকে একা পেয়ে জোরপূর্বক ট্রাকে তুলে নেয় বলে অভিযোগ করেন নির্যাতিতা। চলন্ত পথে চালক ও হেলপার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তরুণী। বুধবার সকালে ট্রাকটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে এলে মেয়েটির কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। রাত 8:30টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে চালক মেহেদী হাসানকে আটক করে পুলিশ, তবে পলাতক রয়েছে হেলপার। রাস্তা ভুলে যাওয়ার পরে নাকি তারা লিফট দেওয়ার কথা বলছে? হ্যাঁ, লিফট দেওয়ার কথা বলে গাড়িতে উঠানো হয়েছে। গাড়িতে উঠানোর পরে তারপরে তো এখান থেকে 3-4 কিলোমিটার দূরে আইনাথ নিজন জায়গায় তারা নাকি রেপ করা হয়েছে। ভিকটিম প্রাথমিকভাবে গাড়িতে তার উপরে যে অত্যাচার হয়েছে সেটা আমাদের কাছে স্বীকার করেছে। সে প্রেক্ষিতেই আমরা নিরবিচ্ছিন্নভাবে এই অভিযান চালিয়ে এই প্রধান সাসপেক্ট যে আসামি তাকে গ্রেপ্তার করি এবং অন্য আরেকজন আছে, সে এখন পলাতক আছে। হ্যাঁ, আমাদের একাধিক টিম কাজ করছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাঙ্গাইলের সখীপুরে এক কলেজ ছাত্রীকে প্রায় 6.5 মাস আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্যাতিতা বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনরা জানান, প্রেমিকের সঙ্গে বিয়েতে সহযোগিতার কথা বলে গত 11 জানুয়ারি ওই ছাত্রীকে উপজেলার একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নেয় স্থানীয় বাদল মিয়া। এরপর থেকে বাড়িটিতে আটকে রেখে বিভিন্ন সময় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করা হতো বলে অভিযোগ নির্যাতিতার। গত শনিবার বিকেলে ছাত্রীকে দেখতে পেয়ে অভিভাবকদের জানায় এলাকার কয়েকটি শিশু। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান চিকিৎসক। এ ঘটনায় গত রোববার অভিযুক্ত বাদলের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার ভাই। তাকে দিনের পর দিন শারীরিকভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খাবার টাবার দিত না, 15 দিন পর পর একটা পাউরুটি দিত বা এটি করতো, এরকম নির্যাতন চালাইছে। ভিকটিমকে আমরা এক্সামিনেশন করি এবং প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিই। কোনো আলামত আমরা পাই কিনা সেরকম পরীক্ষা নিরীক্ষা চলছে। ঘটনার পক্ষে বিপক্ষে অনেক ধরনের তথ্য প্রমাণ ইতিমধ্যে আমাদের কাছে মিলেছে। আমরা এগুলো সঠিক তদন্ত করে প্রকৃত যে আসামি তাকে আমরা গ্রেপ্তার করব। বগুড়ার কলেজ ছাত্রী ধর্ষণের পর মা মেয়েকে মারধর ও মাথা মুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান আসামি তুফান সহ 4 জনকে আবারও বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর তুফান ও তার সহযোগী মুন্নাকে 2 দিন করে এবং তুফানের শাশুড়ি রুমি ও স্ত্রী আশাকে 1 দিন করে
রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এদিকে মাথা মুড়িয়ে দেওয়ার বিষয়ে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নাপিত জীবন। এছাড়া মামলার বাকি 4 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালত শুনানি অন্তে তুফান এবং মুন্নাকে পুনরায় 2 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং তুফানের শাশুড়ি লাভলি রহমান রুমি এবং তুফানের স্ত্রী তাসমিন রহমান আশাকে 1 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। প্রবাসের সময় আরো থাকছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের ষড়যন্ত্রকারীদের শনাক্তে তদন্ত কমিশন না হওয়ায় আদালতের ক্ষোভ। পুরান ঢাকা সহ রাজধানীর 93টি ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এ বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন সহ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর ঐতিহাসিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সহ সার্বিক তথ্য তুলে ধরেন। বৈঠকে প্রধানমন্ত্রী ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ, সংস্কার ও কিছু স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ সহ বেশ কিছু নির্দেশনা দেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন করতে হলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েই ভোটের মাঠে নামানো উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সেনা নির্ভর নির্বাচন দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনবে কিনা সে বিষয়েও রয়েছে সংশয়। তারা বলছেন, এতে করে সেনাবাহিনীর মধ্যে রাজনীতিতে সম্পৃক্ত হবার সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে সাংবিধানিক ক্ষমতা কাজে লাগিয়ে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার পরামর্শ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুসারে নিজেদের অংশীজনের সঙ্গে সংলাপের অংশ হিসেবে সোমবার সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপে অংশ নেন 34 জন বিশিষ্ট নাগরিক। সেখানে অধিকাংশরাই মত দেন নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে। আলোচনায় আরও উঠে আসে না ভোট আর কমিশনকে শক্তিশালী করার বিষয়টি। সাবেক নির্বাচন কমিশনার সহুল হোসেনের মতে, ভোটারদের স্বস্তির জন্য সেনা মোতায়েনের কথা ভাবতে পারে কমিশন, তবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োগ করলে তা থেকে সুফল আসবে না বলে মনে করেন তিনি। মানুষ মনে করে যে আর্মি যদি আসে তাহলে কেউ আর পক্ষপাতিত্ব করবে না। মানুষের এই বিশ্বাসের জায়গাকে যদি মূল্যায়ন করা যায়, ক্ষতি কি? দে আর স্ট্রাইকিং ফোর্স। যখন দরকার হবে ডাকবা, তারপরে তারা আসবে। একটা অঘটন ঘটতে ঘটতে যখন বেশ একটা ইয়েতে উঠে ওঠা, তাই না, তখন ফিল করা যায় যে দরকার হলো, তারপরে বললো তাড়াতাড়ি কেউ ডাকো। এদের কাছে খবর আসলো, এরা রেডি হলো, তারপরে রেডি হইয়া যেতে যেতে দেখলো যে ঘটনা ঘটে গেছে। অন্যদিকে 2-1টি নির্বাচনে সেনা মোতায়েনের মাধ্যমে প্রাথমিক সুফল পাওয়া গেল দীর্ঘমেয়াদে তা গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশিদ। আর ঢালাও ভাবে যে সেনাবাহিনী না থাকলে নির্বাচন হবে না, সেনাবাহিনী থাকলে ভালো নির্বাচন হয়, এটি হচ্ছে যে আমাদের যে পলিটিক্যাল প্রসেস আছে তার সাথে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার একটি উদ্যোগের মধ্যেই পড়ে। তো সেই উদ্যোগটা যত গভীরতা পাবে, তত এই সেনাবাহিনী এর ভেতরে রাজনৈতিক প্রক্রিয়ায় একটি স্থায়ী অংশ বা ভাগ পাবার একটি প্রবণতা জেগে ওঠে। তো সেটি গণতন্ত্রের জন্য খুব একটি শুভ ফল দেয় না। তবে নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে হলে কমিশনকে সাংবিধানিক প্রদত্ত ক্ষমতা সঠিকভাবে ব্যবহারের তাগিদ দিচ্ছেন তারা। যে নির্বাচন কমিশনকে সবসময় মনে করা হচ্ছে যে তারা সরকারের আজ্ঞাবহ হয়েই থাকবে, এবং সেখান থেকে যে শঙ্কাটা সৃষ্টি হয়েছে সেই শঙ্কার কারণেই হচ্ছে আমরা এগুলো দেখতে পাচ্ছি। সংবিধান এবং অন্যান্য আইন যে শক্তি দিছে এটাকে কার্যকর করতে হবে বলিষ্ঠভাবে। যদি করতে পারে নির্বাচন কমিশন, তাহলে তাদের আইনের অভাব নাই, শক্তির অভাব নাই। চলমান এই সংলাপ প্রক্রিয়া অংশীজনের সঙ্গে কমিশনের দূরত্ব কমিয়ে আনবে বলেও মনে করেন তারা। আর এই যে আলাপ আলোচনা, এগুলো ভালো। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে বিকল্প ধারার সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বুধবার রাতে রাজধানীর বাড়িধারা এলাকায় বদরুদ্দোজা চৌধুরীর বাসায় এ বৈঠক হয়। বৈঠকে অংশ নেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান JM কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ আরও কয়েকটি দলের প্রতিনিধিরা।
বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। ভবিষ্যতেও এ আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেন, তিনি শুধু নৈশভোজে অংশ নিতে এসেছেন, বৈঠকের বিষয়ে কিছু জানতেন না। সবাই মিলে কিভাবে দেশকে গড়ে তোলা যায়, দেশের মানুষের কথা বলার সুযোগ বাড়িয়ে দেওয়া যায়, দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা যায়, এগুলো অবশ্যই সুদীর্ঘ আলোচনার বিষয়। তার মধ্যে সবচেয়ে বেস্ট পন্থা কি হবে, সর্বোত্তম পন্থা কি হবে, এটা বার করা খুব একটা সহজ কাজ নয়। কাজটা করতে দেন, নিশ্চয়ই আপনাদের আবার ডাকবো। একজন প্রাক্তন রাষ্ট্রপতি ওনার বাসায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ডিনার করার জন্য। আমি নিজেকে গর্বিত মনে করছি ওনার সঙ্গে এসে কিছু সময় কাটানোর জন্য এসেছি। সেখানে স্বাভাবিকভাবেই আমরা যেহেতু রাজনীতি করছি করব ভবিষ্যতে ইনশাল্লাহ, সেই হিসাবে রাজনীতির কিছু আলাপ আলোচনা হয়েছে। এখানকার যেটুকু অফিসিয়াল বা আনঅফিসিয়াল যে আলাপ সালাপ হয়েছে সেগুলো আমার নেতাকে আমি জানাবো। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় মামলা গ্রহণে পুলিশ সদর দফতরের আইন শাখার অনুমতি লাগবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক। বুধবার বিকেলে পুলিশ সদর দফতরে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি 57 ধারায় মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে। এ কারণে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। অনেকে এই ধারার অপব্যবহার করছে বলেও অভিযোগ ওঠে। সরকার ও বিরোধী দলের অনেকেও বিষয়টি নিয়ে সমালোচনা করেন। সাংবাদিক সংগঠনগুলোও এই ধারা বাতিলে আন্দোলন করছে। প্রধানমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার সংবাদ শেয়ার করায় 57 ধারায় দায়ের করা মামলায় খুলনার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে জামিন দিয়েছেন আদালত। বুধবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবিন তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী জানান, অনলাইনে যে সংবাদটি প্রকাশ হয়েছে তা আব্দুল লতিফ শুধু শেয়ার করেছেন। আইন অনুযায়ী এজন্য মামলা হতে পারে না। গত 29শে জুলাই একটি প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ। পরদিন সুফলভোগী জুলফিকার ঢালির ছাগলটি মারা যায়। এ নিয়ে একটি অনলাইনে প্রতিমন্ত্রীর দেয়া ছাগল রাতে মৃত্যু এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল তার ফেসবুকে ওই সংবাদটি শেয়ার করেন। এ ঘটনায় সোমবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায় সুব্রত ফৌজদার নামে অপর এক সাংবাদিক বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। পরে সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে গ্রেফতার করা হয়। যে একজনে একটা নিউজ করছে, একটা মিডিয়া একটা নিউজ করছে, ওই নিউজটাকে সে শেয়ার করছে। এই শেয়ার করার জন্য এই ধারা মামলা হওয়ার কোনো সুযোগ নেই। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বাবুর প্রতিহিংসার শিকার আমি একের পর এক তার বিভিন্ন সমস্যা নিয়ে নিউজ করেছি এবং আমি এখনো শঙ্কিত। আমার পরিবার নিয়ে আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত। এদিকে খুলনায় সাংবাদিক গ্রেফতারের ঘটনা 57 ধারার অপপ্রয়োগ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে 57 ধারায় মামলা করতে হলে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা করতে হবে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো রেল নির্মাণ প্রকল্প এলাকায় তিনি একথা বলেন। আমার কাছে মনে হয় 57 ধারা এটা কিন্তু সাইবার ক্রাইমের এগেইনস্টে একটা ধারা। এটা একটা তুচ্ছ কারণে এটার অপপ্রয়োগ করা সঠিক না। খুলনায় যে ঘটনা ঘটেছে আমার মনে হয় এ ধরনের বিষয়ে কোনো মামলা করতে হয় তাহলে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত। তুচ্ছ কারণে, সামান্য কারণে হুট করে একটা মামলা ঠুকে দেওয়া এটা সঠিক নয়। আমি মনে করি মাননীয় তথ্যমন্ত্রীর এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করা উচিত। প্রবাসের সময় আরো থাকছে। সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় প্রথমবারের মতো চালু হলো কমিউনিটি ক্লিনিক। চিকিৎসা পাবে 12,000 বাসিন্দা। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। আদালতের আদেশের 6 মাসেও গঠন হয়নি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রকারীদের শনাক্তে তদন্ত কমিশন। শুধু চিঠি চালাচালি আর বৈঠকেই আটকে আছে কমিশন গঠন প্রক্রিয়া। এতদিনেও আদেশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। নির্দেশ দিয়েছেন
আগামী 31 আগস্টের মধ্যে কমিশন গঠন করে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে খারিজ হওয়ার পর দাবি ওঠে দুর্নীতির অভিযোগ তোলার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার। এ নিয়ে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নাম বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। 6 মাসে উচ্চ আদালতের এই আদেশ আটকে আছে শুধুমাত্র পত্র বিনিময় ও বৈঠকের মধ্যে। কমিশন গঠনে বুধবার আবারও রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত। আদেশ দেন আগামী 31 আগস্টের মধ্যে আবারও কমিশন গঠনের। এটা আজ 2 মাস ধরে বিভিন্ন চিঠি দেখা যাচ্ছে ক্যাবিনেট ডিভিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তো এখন হচ্ছে না কেন, কত সময় লাগবে, এই মর্মে উনি কথা বলেছে। 31 আগস্ট এর ভিতর এই আদালতের আদেশ অর্থাৎ 15/2/2017 তারিখের আদেশ মোতাবেক অর্ডারটা কমপ্লাই করার জন্য বলা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় কমিশন গঠনের বিষয়ে আইনি পরামর্শ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। পরামর্শ পেলেই কমিশন গঠন করা হবে। ডেভেলপমেন্টে এখন পর্যন্ত কমিশন গঠন হয়নি, আমি যেটুকু বুঝেছি তাতে কোনো কমিশন গঠন হয়নি। মিটিং এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আইন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই। গত 15 ফেব্রুয়ারি তদন্ত কমিশন গঠনে স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আগামী 3 অক্টোবর পুনরায় এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে প্রবাসের খবর। মালয়েশিয়ায় অবস্থানরত যেসব বিদেশি শ্রমিকদের বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে কেবল তারাই স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে সংক্রামক রোগ বিস্তার রোধে লক্ষ্যে এটা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হবেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত 4,07,800 জন বিদেশি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 10,000 জনের বেশি যক্ষ্মা, হেপাটাইটিস বি এবং যৌনবাহিত রোগে আক্রান্ত। তাদের অধিকাংশই বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপালের নাগরিক বলেও জানান তিনি। 3,808 Bangladeshis, 425 work permits. মালয়েশিয়ায় ডাকাতির অভিযোগে বাংলাদেশ ও পাকিস্তানের 2 নাগরিককে আটক করেছে পুলিশ। দেশটির শাহ আলম জেলার পুলিশ প্রধান এসএফি শাফিয়েন মামাত জানান, ডাকাতির শিকার এক বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে তাদের 2 জনকে আটক করা হয়। আটকের সময় রয়্যাল মালয়েশিয়া পুলিশের লোগো সহ একটি সিকিউরিটি লেখা রিফ্লেকটিভ ভেস্ট জব্দ করা হয়। এছাড়া একটি চোরাই সিটি কার্ড, পুলিশের ভুয়া আইডি কার্ড সহ বেশ কয়েকটি এটিএম কার্ড জব্দ করা হয়। কুয়েতের হাসাবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আলামিন নামে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিসা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কুয়েত পুলিশ 9 জনকে আটক করেছে। এ ঘটনায় নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দূতাবাসের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে মানবমুক্তির দর্শনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। নিউ ইয়র্কে শোকাবহ আগস্ট স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রে আয়োজিত শোক সভায় সংগঠনের সভাপতি ডাক্তার মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার এবি সিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, সংগঠনের নেতা হিন্দুল কাদির বাপ্পা, ডাক্তার আব্দুল বাতেন ও ইসমাইল আনসারী সহ অনেকে। জামালপুরে নিজ ঘরে স্কুল পড়ুয়া 2 বোনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়ারেস আলী নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জোড়াখুনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 মেয়েকে একসাথে হারিয়ে আর্তনাদ থামছে না স্বজনদের। বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা তাসলিমা বেগম। 2 বোন ভাবনা আক্তার ও নুরুন্নাহার লুবনাকে ঘরে রেখে জমি সংক্রান্ত কাজে মঙ্গলবার সদর উপজেলার বটতলা এলাকার বাবার বাড়িতে যান মা। বুধবার সকালে দেউলিয়াবাড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরে বসত ঘরে 2 মেয়ের গলা কাটা লাশ দেখতে পান তিনি। যারা এই ক্ষতিটা করছে তাদেরকে পুলিশ এবং পুলিশের কমিটি মিলে তারা জানি বিচার, এটা জানি তদন্ত করে জানি খুনি আসামিদেরকে বের করতে পারে। ভাবনা আমাদের অনেক ভালো বান্ধবী ছিল, সে আমাদের সঙ্গে
একসঙ্গে লেখাপড়া করেছি, আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, সে কোনোদিন আমাদের মনে কষ্ট দেয়নি। যে ওকে হত্যা করেছে তাদের আমরা শাস্তি দেয় এবং উপযুক্ত সাথে যাদের জন্য ফাঁসি দেওয়া হয়, এরকম অন্যায় যেন আর কোনো লোকদের এরকম আমাদের সাথে যাতে না করতে পারি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। পূর্বশত্রুতার জের ধরে 2 বোনকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা বিষয়টা ডিটেইলস দেখতেছি, আশা করি খুব অল্প সময়ের ভিতরে এই মার্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। মালয়েশিয়া প্রবাসী শামীম হোসাইনের 2 মেয়ের মধ্যে ভাবনা 4র্থ শ্রেণী ও নুরুন্নাহার লুবনা 9ম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, জামালপুর। শরীয়তপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে একটি ক্লিনিকে ভাঙচুর করেছেন স্বজনরা। বুধবার দুপুরে সদরের চৌরঙ্গি মোড়ে ডাক্তার M.A. দাউদ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বেলা 12টার দিকে হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন রুমা বেগম। পরে তাকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার শেষ না করে প্রসূতি মা ও নবজাতককে ফেলে রেখেই অপারেশন থিয়েটার ছেড়ে পালিয়ে যান চিকিৎসকরা। দীর্ঘ সময় খোঁজ খবর না পেয়ে অপারেশন থিয়েটারে ঢুকে রুমাকে মৃত অবস্থায় দেখতে পান তারা। পরে ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর করেন স্বজনরা। এর আগেও এ ধরনের অভিযোগ ওঠায় হাসপাতালটি একবার সিলগালা করে দিয়েছিল জেলা প্রশাসন। পরে নাম পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করে হাসপাতালটি। এদিকে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। নীল হয়ে গেছে, বুঝছে, একলা হাতুত আঙ্গুল উঙ্গুল সব নীল হয়ে গেছে। M.A. দাউদ সাহেব এই পর্যন্ত কয়েকটা অপারেশন করছে, যার অধিকাংশই মানুষ মৃত বলে তার অপারেশনে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। রোগী আসলে সেই রোগীগুলি অবহেলা অবজ্ঞার কারণে রোগীগুলি মারা যায়, তাদের অকালে জীবন নষ্ট হয়ে যায়। কেন এগুলি হইতেছে? কেন এগুলি প্রশাসন দেখবে না? এটা পোস্টমর্টেম করার সাপেক্ষে প্রয়োজনীয় আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমি সিভিল সার্জন হিসেবে আমি এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। অস্ত্রোপচারের পর আলাদা করা গাইবান্ধার 2 শিশু তৌফা ও তহুরা সুস্থ ও স্বাভাবিক আছে, তবে এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। বুধবার দুপুরে ঢাকা মেডিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান হাসপাতালের পেডিয়াট্রিক সার্জন ডাক্তার শাহানুর ইসলাম। তিনি জানান, তৌফা ও তহুরা সকালে খাবার খেয়েছে, কান্নাকাটি করেছে, তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান জানান, শিশুদের আরও 10 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। 6 মাস পর তাদের আরও কয়েকটি অস্ত্রোপচার হতে পারে বলে জানান তিনি। দুটো বাচ্চাই ভালো আছে। আমরা আজকে সকালবেলা ওদেরকে খাবার দিয়েছি, মুখে খেতে দিয়েছি। এত লম্বা সময় অ্যানেস্থেসিয়ায় থাকলে পরে সংক্রমণের ঝুঁকি সবসময় বাড়ে। তো এই জন্য তাদেরকে এখন পর্যন্ত 48 ঘন্টা যায় নাই, সেজন্য আমরা ঠিক ওইভাবে বলতে পারছি না পরিপূর্ণভাবে শঙ্কামুক্ত, আশঙ্কামুক্ত, ঝুঁকিমুক্ত এই কথাগুলো আমরা বলতে পারছি না। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম ত্রিপুরা পাড়ার 12,000 বাসিন্দার জন্য প্রথমবারের মতো কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ক্লিনিকের উদ্বোধন করেন। বুধবার সকালে উদ্বোধনের পর অস্থায়ীভাবে ত্রিপুরা পাড়ায় এই ক্লিনিকের কার্যক্রম শুরু করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। আশপাশের আদিবাসী ও বাঙালি বাসিন্দারা এ সময় চিকিৎসা সেবা নেন। তাদেরকে 30 রকমের সরকারি ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এর আগে গত 8 জুলাই হাম ও জ্বরে আক্রান্ত হয়ে ত্রিপুরা পাড়ায় 9 শিশু মৃত্যুর পর প্রথমবারের মতো অস্থায়ীভাবে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয় এই জনগোষ্ঠীকে। গারো ওসিনে বেশি হয়েছে মেডিকেলে গিয়ে মেডিকেল আসে অনেক ভালো হয়ে হাসপাতালে ছিলেন যারা আসছেন সবগুলোই কিন্তু ওই রুগী, এখন নতুন করে কোনো রুগী নেই। ওগুলোকে আমরা ফলো আপ দিচ্ছি, যারা জ্বর কাশি সর্দি নিয়ে আসতেছে এদেরকেই এইভাবে আমরা ফলো আপ করছি। এখানে আমরা 30 রকমের সরকারি ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেবো। ডায়াবেটিসের পরীক্ষা হবে, প্রেশার মাপবে, ওজন মাপবে, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে, বাচ্চাদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে। মোটামুটি সমস্ত রোগেরই প্রাথমিক একটা চিকিৎসা এবং রেফারেল সিস্টেম থাকবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার জেরে আজও সকাল থেকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধোঁয়াশা সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা এই ঘটনা তদন্তে যেসব নাম প্রস্তাব করেছে তাদের বাদ দিয়ে প্রশাসনের একক সিদ্ধান্তে তদন্ত কমিটি করা হচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন, চুক্তিভিত্তিক শিক্ষক ফারহানকে অবৈধভাবে অপসারণ ও রেজিস্ট্রারের আদেশে তার গায়ে হাত তোলা ও লাঞ্ছনার ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে ক্লাসে ফিরে যাবেন না। অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে 2 দিনের জন্য ক্লাস বন্ধের ঘোষণার বিষয়ে শিক্ষার্থীদের জানানো হয়নি বলে অভিযোগ তাদের। তবে এসব অভিযোগের বিষয়ে আজও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থী হিসেবে এটা কখনোই কাম্য না যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের গায়ে একটা রেজিস্টার হাত দিবে। যাই করুক না কেন কখনোই উচিত না তাকে পার্সোনালি ডেকে নিয়ে একটা রুমের মধ্যে মার দেওয়া। তারপরে যেটা হয়েছে, আমরা যখন প্রোটেস্ট করতে গেছি তখন যে আমাদের আপু সামনে ছিল তার গায়ে দারোয়ানরা হাত দিচ্ছে। ভিজিটার আসেনি, তারা হচ্ছে আরেকটা দিকে ঘোষণা করলো আমাদের ওয়েবসাইটের মধ্যে যে আমাদের ইউনিভার্সিটি বন্ধ। কিভাবে বন্ধ হচ্ছে? আমরা স্টুডেন্ট আছি, স্যাররা ছিলেন, ক্লাস করছি, সব আপনি এখনো দেখতে পাবেন এখানে সব রয়েছে। তদন্ত কমিটি ট্রান্সপারেন্সি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, যে তারা যে কমিটিটা গঠন করতেছে সেই কমিটিতে যেন আমরা অ্যাওয়ার থাকি, আমরা জানি অ্যাকচুয়ালি কি হচ্ছে কমিটিতে। ভারত বাংলাদেশের ব্যস্ততম স্থল সীমান্ত বেনাপোল পেট্রাপোল দিয়ে 24 ঘন্টার আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে। এখন থেকে শুক্র ও রোববার ছাড়াও বছরের 365 দিনই এ বাণিজ্য কার্যক্রম চলবে। মঙ্গলবার পেট্রাপোল সীমান্ত দিয়ে উত্তরপ্রদেশ থেকে আসা 25টি পণ্যবাহী ট্রাক একসঙ্গে বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এতদিন সপ্তাহে শুক্রবার ছাড়া বাকি 6 দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক দুই দেশে যাতায়াত করলেও এখন থেকে 24 ঘন্টা সীমান্তে বাণিজ্য চালু থাকবে। এর ফলে সীমান্তে পণ্যজট কমায় পণ্যের দাম কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রিকেটের খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি জিততে চান বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সামনের সিরিজগুলো নিয়ে নিজের লক্ষ্যের কথাও জানান তিনি। হাথুরুর মতে ওয়ানডে ও টেস্টে দেশের বাইরে ভালো করাটাই এখন টাইগারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টানা খেলা থাকায় ফিটনেস নিয়ে খুব একটা কাজ করা হয়নি। আশা করছি এই কদিনের ফিটনেস ক্যাম্পটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে। হোম কন্ডিশনে ভালো দল হয়ে উঠেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটিও জিততে চাইবো আমি। তবে দেশের বাইরে ভালো করার চ্যালেঞ্জটাই এখন সবচেয়ে বড়। আমার বর্তমান চুক্তির মেয়াদ যতদিন আছে, অর্থাৎ 2019 বিশ্বকাপ পর্যন্ত অন্তত বড় পরিসরে ভাবতে চাই আমি। দলে অনেক তরুণ ক্রিকেটার আছে, আন্তর্জাতিক ক্রিকেটের ধরনটার সঙ্গে মানিয়ে উঠতে ওদের সুযোগ দিতে হবে। দলে জায়গা পেতে যে প্রতিযোগিতার সংস্কৃতি তৈরি হয়েছে আমি চাই সেটা অব্যাহত থাকুক, তবেই সেরা দলটা গড়ে তোলা সম্ভব হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একের পর এক ফ্লাইট বাতিলে এলোমেলো হজ যাত্রার শিডিউল। ক্ষুব্ধ যাত্রীরা, বাড়তি টাকার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত। নারায়ণগঞ্জে চলন্ত ট্রাকে তরুণী ধর্ষণের অভিযোগ। ধরাছোঁয়ার বাইরে টাঙ্গাইলে 6 মাস আটকে রেখে কলেজ ছাত্রী ধর্ষণের প্রধান অভিযুক্ত। 57 ধারায় মামলা নিতে পুলিশের আইন শাখার অনুমতি লাগবে, জানালেন আইজিপি। খুলনায় গ্রেফতার সাংবাদিক আব্দুল লতিফের জামিন। একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক। লক্ষ্য নতুন জোট গঠন। এবং নির্বাচনে সেনা মোতায়েন হলে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের আশঙ্কা। বাহিনীর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে, মত বিশ্লেষকদের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।